সেনানিবাস এলাকায় নৃশংসভাবে খুন হওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠেছিল সারা দেশ, কিন্তু বছর না পেরোতে অদৃশ্য শক্তির ইশারায় মিয়ে গেছে সেই ক্ষোভ। খুনিদের গ্রেপ্তার তো দূরে থাক, এ নিয়ে প্রকাশ্যে কথা বলতেও যেন মানুষের ভয়। শঙ্কিত তনুর পরিবারও, যদিও তাদের বিশ্বাস একদিন ন্যায় বিচার পাবেন। কুমিল্লা থেকে ফিরে আহসান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। ছবিটির কথা হয়তো মনে আছে অনেকের। কুমিল্লায় নৃশংসভাবে খুন হওয়া ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু। গত বছর ২০ মার্চ খুন হওয়ার পর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। অথচ বছর না ঘুরতেই তনুর কথা ভুলতে বসেছেন অনেকে। কিন্তু সন্তান হারানোর সেই কষ্ট কি কখনো ভুলতে পারেন বাবা মা? কুমিল্লার মুরাদনগরের গ্রামের এই বাড়িতেই আদুরে কন্যা তনুর সব স্মৃতি আজও খুঁজে ফেরেন বাবা মা। সন্তান হারানোর শোকে মা রোগাক্রান্ত হচ্ছেন দিনকে দিন। সান্ত্বনাটুকুও দেওয়ার যেন কেউ নেই। আমার মেয়ের জাত কোন বিচার না হইব, মেয়ে হারাইছি, আমি যে কষ্ট করছি, আমার কষ্ট তো কোনো বিনিময় নাই। আমি 5 বছরের মেয়েটা, আমি এই মেয়েটার পাশাপাশি ঘুরছি। দিনের পর মাস, মাস পেরিয়ে বছর, বিচার চেয়ে অপেক্ষা যেন বাড়ছেই বাবা মার। তবুও বিচার চাইতে কিসের যেন ভয়। এরকম 19 তারিখ আমার মেয়েটা আমার সাথে বসে বসে কথা বলছে, আমি ওই জিনিসটাই বলতে পারি না। কিসের চাকরি? চাকরি না করলে আবার কি হবে? চাকরির ভয় দেখায়, অনেকেই ভয় দেখায়, আমার চাকরির ভয় দেখায়। আমি চাকরিটা কি করবো? দেখতে দেখতে বছর পার হলো, সন্তান হারানোর দীর্ঘকাল নাই, চোখের জলও শুকিয়ে গেছে বাবা মা। তবু এতদিনেও হত্যার রহস্যের জট খোলেনি। আদরের সন্তান তনুকে হয়তো আর ফিরে পাবে না, তাই বলে কি বিচারের বাণী নিভৃতে কাঁদবে? সে প্রশ্নের জবাব তো। 1 বছর আগে হত্যার প্রতিবাদে যে ভিক্টোরিয়া কলেজ ফুঁসে উঠেছিল, আজ সেখানে শুনশান নীরবতা। আন্দোলন নিয়ে এখনো হতাশা আছে শিক্ষার্থীদের। হয়তো প্রশাসনের এরকম শক্ত কোনো বাধার মধ্যে আমরা আটকে গেছি, যার জন্য আমরা সেটার ইতিপূর্বে কোনো ভালো রেজাল্ট পাইনি। যে নার্গিসের একটা বিচার, এটা যেটা দৃষ্টান্ত রয়ে গেছে, আমাদের বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে গেল। আমরা চাই তনুর বিচারটা এভাবে হয়েও আমাদের মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে থাক। কলেজ কর্তৃপক্ষ যেন রয়েছে অন্ধকারে। গেল বছর আন্দোলনরত শিক্ষার্থীদের নানা আশ্বাস দিলেও কণ্ঠে এখন নরম সুর। আমরা এখন আসলে আমাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না, বা এই ব্যাপারে আমরা কার কাছে যোগাযোগ করব সে বিষয়টা আমরা বুঝতে পারছি না। থানা পুলিশ ও ডিবির পর গত বছর 1 এপ্রিল মামলাটির দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। লাশের 2 দফা ময়না তদন্ত, তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের পরও হত্যা রহস্যের জট খোলেনি। তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকটা তদন্তের জন্য আলাদা আলাদা প্রেক্ষাপটে তদন্ত করে থাকেন, ঠিক আছে? তো সেটা সেরকম 2টা প্রেক্ষাপটই আলাদা, কে দিয়েছে কে দেয় নাই এটা বিষয় না। এখানে কি ছিল সেটা যারা তদন্ত করে তারাই ভালো বলতে পারে। দিন যত গড়াচ্ছে বিচারের অপেক্ষা ততই বাড়ছে। কেউ জানে না কবে কন্যা হত্যার বিচার পাবেন বাবা মা। আহসান হিমেল, চ্যানেল 24, কুমিল্লা। রংপুরে কুনিও হোসির খুনিরা সাজা পেয়েছে। চার্জশিট দেয়া হয়েছে পাবনার পুরোহিত হত্যা মামলারও। তবে উত্তরের জনপদ নাটোরের বনপাড়ায় খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার কুলকিনারা হয়নি 10 মাসেও। মামলার কচ্ছপ গতিতে ক্ষোভ জানিয়েছে পরিবারের সদস্যরা। তবে পুলিশের দাবি, দ্রুতই চিহ্নিত হবে অপরাধীরা। 2016 সালের 5 জুন নাটোরের বনপাড়ায় খুন হন খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ। ঘটনার 10 মাস পেরিয়েছে, কিন্তু আলোচিত এই হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার ছাড়া আর কোনো অগ্রগতি নেই এই হত্যা মামলায়। এতে হতাশ নিহতের পরিবার। আমি কোনো পাইনি, না বিচার না কোনো কিছুই না। চার্জশিট না হতে তাহলে বিচারের আমরা আর কোনো পাচ্ছি না আর কি, কোনো অগ্রসরিত পাচ্ছি না। বিচার হচ্ছে না, হয় নাই, কেউ হবে, আদৌ হবে কিনা যায় না। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, চাঞ্চল্যকর এসব হত্যাকাণ্ডের বিচার না হলে ঠেকানো যাবে না অপরাধীদের দৌরাত্ম্য। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করে অচিরেই একটি চার্জশিট দেওয়া হবে এবং কিভাবে সেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সে বিষয়ে আমরা জানতে পারব। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সঠিক পথেই এগোচ্ছেন মামলার তদন্ত কাজ। তাদের আশা, দ্রুতই উন্মোচিত হবে হত্যা রহস্য। ডিবি কর্তৃক তদন্ত করা হচ্ছে, ইন্সপেক্টর ডিবি তদন্ত করছেন।
আমাদের তদন্তের ভালো অগ্রগতি আছে। এখনই আমরা এই সম্বন্ধে আর কিছু বলতে যাচ্ছি না, পরবর্তী সময় আপনাদেরকে এর ফলাফল সম্পর্কে আরো বিস্তারিত জানাবো। সম্প্রতি বগুড়ায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হন জেএনবি নেতা আবু মুসা। পুলিশের দাবি, সুনীল গোমেজ হত্যায় সরাসরি সম্পৃক্ততা ছিল তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এখনো সবার কৌতূহল সীতাকুণ্ডের আলোচিত জঙ্গি আস্তানা ছায়ানীর বাড়িটি ঘিরে। কিভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় জঙ্গিরা আস্তানা গড়ে তুলেছে তা নিয়ে বিস্মিত স্থানীয়রা, হতবাক ভবনটির বাসিন্দারাও। ঘোর কাটছে না কিভাবে তাদেরই পাশের ঘরে 2 মাস ধরে বিপুল বিস্ফোরকের মজুদ গড়ে তুলেছে জঙ্গিরা। সবকিছু মিলিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না ছায়ানীরের আতঙ্কিত বাসিন্দারা। সীতাকুণ্ডের প্রেমতলা চৌধুরীপাড়া অনেকটা ঘনবসতিপূর্ণ এই এলাকা। এখানেই ছায়ানীর নামে একটি ভবনের ফ্ল্যাটে আস্তানা গড়ে তোলে জঙ্গিরা। ভবনটিকে ঘিরে এখনো কৌতূহল যেন কাটছে না কারো। কিভাবে গড়ে উঠল এই আস্তানা, আর কিভাবেই মজুত হলো এত বিস্ফোরক, তা নিয়ে বিস্ময়ে স্থানীয়রা, খোদ বিস্মিত ভবনটির বাসিন্দারাও, যারা দীর্ঘ 20 ঘন্টা আটকে ছিল এই ভবনে। ভবনটির বাসিন্দা সেলিম উদ্দিন, তার স্বজনদের নির্ঘুম রাত কেটেছে এই ভবনে। খুব কাছ থেকে তারা শুনেছেন গুলি ও বোমার শব্দ, যার আতঙ্ক কাটেনি এখনো। টের পাওয়া তো দূরের কথা, কল্পনাতেও আসেনি পাশের ঘরে আস্তানা গেড়েছে জঙ্গিরা। কার সাথে ছিলাম এতদিন, যে আমার ছেলে মেয়েগুলিকে আমি কোন জায়গায় রাখছিলাম, এত কিছু যে ওনারা করছে ওইখানে, এগুলা তো আমরা দেখি নাই। ভবনটির আরেক বাসিন্দা আনিসার রহমান, এখনো তার এবং স্বজনদের চোখে মুখে আতঙ্কের ছাপ। চোখ বন্ধ করলে সেই আতঙ্কগুলো চলে আসতেছে। বেঁচে ফিরলেও এখন বড় ভোগান্তি, পরিবারটির যাওয়ার কোথাও জায়গা নেই। কারণ গ্রামের বাড়ি বগুড়া, এখানে নেই কোনো আত্মীয় স্বজন। এক কাপড়ে শরণার্থীর মতো দিন কাটছে তাদের। এখন কি করবো, আমি কোথায় থাকবো, কিভাবে যে আসে একটা বাসা ভাড়া পাবো। আমাদের তো এখানে কেউ নাই পরিচিত। আমার বাচ্চাদের নিয়ে খুব অসহায় অবস্থায় আছি। মাত্র 2 মাস আগে রাবার ব্যবসায়ী পরিচয়ে বাসাটি ভাড়া নেয় জঙ্গিরা, কিন্তু এর মধ্যে এত বড় আস্তানা গড়ার বিষয়টি নাকি বুঝতে পারেনি মালিক পক্ষ। আমি ওদেরকে প্রথমেই বলেছি যে বিজনেসের কোনো জিনিস আপনারা এখানে আনবেন না গোডাউন হিসেবে। তবে জঙ্গি আস্তানা গড়ায় বাড়ির মালিক বা কারো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। এতগুলো জিনিস এখানে জড়ো করলো এবং এত জনকীর্ণ জায়গা একজন লোকের নজরে পড়লো না, এটা মানে আসলে খুবই একটা উদ্বিগ্ন হওয়ার বিষয়। এখনো বিস্ফোরকের ঝুঁকি থাকায় ছায়ানীর বাড়িটি কবে বসবাসের উপযোগী হবে তা জানে না কেউই। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। ধীরগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের কারণে তথ্য প্রযুক্তি খাতে নিরবিচ্ছিন্ন কাজের সুযোগ নেই ভোলায়। ফ্রিল্যান্সার বলছেন, জেলায় তরুণদের মাঝে এই খাতে কাজ করার ব্যাপক আগ্রহ আছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভোলার মতো দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অবাধ ও উচ্চ গতির ইন্টারনেট সেবা দিতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভোলার প্রতিনিধি আদিল হোসেন তপুকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মুরসালিন জুনায়েদ, ছবি তুলেছেন মাহবুবুর রহমান। দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে তথ্য প্রযুক্তি খাতে শহরের পাশাপাশি সমান সুযোগ তৈরির লক্ষ্যে সরকারের বিভিন্ন পরিকল্পনার অন্যতম লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট LEDP, যে প্রকল্পের অংশ হিসেবে ভোলার লালমোহনে আয়োজিত হলো LEDP মেলা। মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আউটসোর্সিং নিয়ে আগ্রহ ছিল নজরে পড়ার মতো। গুগল থেকে, ফেসবুক থেকে জানা, তো এটা ভবিষ্যৎ অনেক সুন্দর। প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, কারণ হার্ডওয়ার্ক ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এই সেক্টরে আগানো। তবে বরাবরের মতোই ফ্রিল্যান্সারদের প্রধান অভিযোগ ছিল ইন্টারনেটের ব্রডব্যান্ড সংযোগে ধীরগতির। সরকারের উদ্যোগে যদি এখানে অপটিক্যাল ফাইবারটা আসে তাহলে হচ্ছে আপনার এখানে ফ্রিল্যান্সারদের মানে অনেক বেড়ে যাবে ফ্রিল্যান্সার এখানে। ভোলাতে ওয়াইফাই লাইন নেই, আর যদিও পাই আমরা ওয়াইফাই লাইনটা বর্ড লাইনে যেই কাজটা করি, নেট খুবই স্লো। বাংলাদেশ পেপাল না থাকার কারণে অনেক মার্কেট প্লেস থেকে আমরা বঞ্চিত, কারণ অনেকগুলো মার্কেট প্লেস আছে যেখানে শুধু পেপাল অ্যালাউ করে। আইসিটি খাতে দৃষ্টান্ত তৈরিতে দেশের প্রথম ডিজিটাল পার্ক নির্মাণ করা হয়েছে ভোলা লালমোহনে, যেখানে স্থাপন করা হয়েছে সবচেয়ে বড় জায়ান্ট স্ক্রিন। এখানে ওয়াইফাই স্থাপনের ফলে আমরা খুব দ্রুত ইন্টারনেট ব্যবস্থা পাচ্ছি। প্রত্যেকটা উপজেলায় এরকম একটা হোক যাতে আমাদের সবকিছু সহজলভ্য হয়। প্রত্যন্ত এলাকার সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
কানেক্টেড বাংলাদেশ নামে প্রকল্প আমরা গ্রহণ করেছি, যার মধ্য দিয়ে 772টি ইউনিয়নে আমরা আশা করছি 18 ডিসেম্বরের মধ্যে পৌঁছায় দেব। তার ফলে যেটা হবে যে বাংলাদেশের 4500 ইউনিয়ন পর্যন্ত আমরা ফাইবার অপটিক ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা পৌঁছে দিচ্ছি। ইন্টারনেটের গতি নিয়ে যে প্রশ্ন তুলছে তার কারণটা হচ্ছে এখন মোবাইল টেলকোগুলো এরা তো ধরুন যে শুধুমাত্র ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, তাদের লাভের জন্য তারা চেষ্টা করছে। 2021 সালের মধ্যে তথ্য প্রযুক্তির সাথে দেশের শতকরা 90% মানুষকে যুক্ত করার আশা প্রতিমন্ত্রীর। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ভোলা। 9 বছর পর আগামীকাল মাগুরা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে জোরে সোরে চলছে প্রস্তুতি। গ্যাস, রেল লাইন, বেসিক শিল্পনগরী, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন সহ নানা দাবি তুলে ধরা হবে সরকার প্রধানের কাছে। প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। ব্যানার, পোস্টার আর তোরণে ছেয়ে গেছে শহরের অলিগলি। মঞ্চ তৈরির কাজও চলছে পুরোদমে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এই প্রস্তুতি। 9 বছর পর মঙ্গলবার মাগুরা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 30টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন শেষে ভাষণ দেবেন মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামের জনসভায়। কখন আসবে তার প্রিয় নেত্রী, সেই অপেক্ষায় মাগুরাবাসী উন্মুখ হয়ে বসে আছে। শুধু মাগুরা 10 লক্ষ লোক আনন্দিত নয়, চারিদিকে সমস্ত জেলার লোক আমাদের এখানে এসে ভরে যাবে 21শে মার্চ। স্থানীয়রা জানান, মাগুরায় গ্যাস, রেল লাইন স্থাপন, বেসিক শিল্পনগরী সহ নানা দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রীর কাছে। মাগুরাবাসীর দীর্ঘদিনের দাবি মাগুরা গ্যাস লাইন স্থাপন করা, সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজন ট্রেন লাইন। সারা বাংলাদেশে যেখানে সরকারিকরণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, সেই আলোকে আমাদের কলেজটিও সরকারি করবেন এই প্রত্যাশা তার কাছে আমাদের আছে। প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে জোর প্রস্তুতি নিচ্ছে স্থানীয় আওয়ামী লীগ। আমরা আশা করি এই জনসভায় সব থেকে এ পর্যন্ত যত জনসভা হয়েছে তার থেকেও সব থেকে বেশি জনসমাগম ঘটবে। নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত সময় কাটছে আইন শৃঙ্খলা বাহিনীরও। 3টি স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পোশাক পরা পুলিশের পাশাপাশি এখানে গোয়েন্দা সংস্থা থাকবে, এখানে সাদা পরা পোশাক পরা পুলিশ থাকবে এবং আমরা এই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা মাগুরা শহরের সকল আবাসিক হোটেল, রেস্ট হাউস, সরকারি বোর্ডিং যেগুলো আছে সবগুলো আমাদের নজরদারিতে নিয়ে এসেছি। এর আগে 2008 সালে মাগুরায় নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। HRRM